ইয়াওয়া তার কুঁড়েঘরের বাইরে ধুলোয় পড়ে গেল, কিন্তু কেউই যথেষ্ট দ্রুত ছুটে এল না। তার শরীরটা একবার কেঁপে উঠল, তারপর স্থির হয়ে গেল, আর তার হাতে থাকা জলের বাটিটা গড়িয়ে নর্দমায় পড়ে গেল। মামা ওকো সাহায্যের জন্য চিৎকার করে উঠলেন, আর তার হাত থেকে গুঁড়ো করা গোলমরিচটা পড়ে গেল। তিনজন প্রতিবেশী ঘর থেকে ছুটে এসে দেখল বৃদ্ধা মহিলাটি মাটিতে পড়ে আছেন, যেন এক ভুলে যাওয়া ছেঁড়া কাপড়ের বস্তা। ওই সরু রাস্তার সবাই ইয়াকে চিনত সেই শান্ত বৃদ্ধা হিসেবে, যিনি ভোরের আলো ফোটার সাথে সাথেই তার দরজার চৌকাঠ ঝাড়ু দিতেন আর তার সামান্য খাবারটুকু ভবঘুরে বিড়ালদের সাথে ভাগ করে নিতেন। অন্য কেউ তাকে খাওয়ানোর প্রয়োজন বোধ করত না। তিনি তার অতীত নিয়ে খুব কমই কথা বলতেন, শুধু বলতেন যে বহু বছর আগে তিনি উত্তরের এক দূর গ্রাম থেকে এসেছিলেন। আর কেউ তাকে এর বেশি কিছু জিজ্ঞেস করার কথা ভাবেনি, কারণ তিনি তার ব্যক্তিগত গোপনীয়তাকে ঠিক ততটাই যত্ন করে রক্ষা করতেন, যতটা যত্ন করে তিনি বালিশের নিচে লুকিয়ে রাখা লকেটের চাদরটি রক্ষা করতেন। ইগো, যে ঘর পরেই থাকত এবং ইয়াওয়াকে 11 বছর ধরে চিনত, সে আলতো করে তার মাথা তুলে তার নাম ধরে ডাকল। তার চোখ দুটো কেঁপে উঠল, কিন্তু পুরোপুরি খুলল না। তার ঠোঁট দুটো শুকনো আর ফাটা ছিল, আর ছোট ছোট যন্ত্রণাদায়ক শ্বাসে তার বুক ওঠানামা করছিল। ও 3 দিন ধরে কিছু খায়নি। নিজের কপাল থেকে ঘাম মুছতে মুছতে ফিসফিস করে বললেন মামা ওইকো, আমি কাল ওকে খাবার দিয়েছিলাম, কিন্তু ও পেটে আর কিছু রাখতে পারছে না বলে তা নিতে অস্বীকার করেছে। তারা তাকে বয়ে তার ছোট ঘরটার ভেতরে নিয়ে গেল এবং তার বিছানা হিসেবে ব্যবহৃত পাতলা মাদুরটার ওপর শুইয়ে দিল। ঘরটা থেকে পুরনো কাঠ পোড়ানো ধোয়া আর স্যাঁতস্যাঁতে দেয়ালের গন্ধ আসছিল। এক কোণে একটা কাঠের টুল রাখা ছিল, আর তার উপর ঝুলছিল একটা ভাঙা আয়না যা কেউ কখনো ব্যবহার করত না। ইগো তার পাশে হাঁটু গেড়ে বসে তার কপালে একটা ভেজা কাপড় চেপে ধরল, আর মামা ওইকো তাদের এই ছোট্ট ঘরটায় কোনো কাজের জিনিস পাগলের মতো খুঁজতে লাগলেন। ঠিক তখনই মামা ওইকোর হাত ইয়ার বালিশের নিচে ভাঁজ করা চাদরের ভেতর থেকে শক্ত কিছু একটাতে লাগলো। তিনি ধীরে ধীরে সেটা বের করে আনলেন। ওটা ছিল পুরনো হয়ে বিবর্ণ হয়ে যাওয়া একটা ছোট পিতলের লকেট, যা একটা সরু চেইন থেকে ঝুলছিল। এর ভেতরে ছিল 10 বছরের বেশি হবে না এমন একটি ছোট ছেলের একটি বিবর্ণ ছবি, যে একজন মহিলার পাশে দাঁড়িয়েছিল, যাকে দেখে ইওয়ার হচ্ছে কম বয়সী বলেই মনে হয়। ছবিটির পেছনে যত্ন করে লেখা হাতের লেখায় ছিল, আমার ছেলে কেসিয়ানা শহরে যাওয়ার আগে। ইগোর দম আটকে গেল। বস্তির সবাই মাঝে মাঝে ফিসফিস করে কেসিয়ানা নামটা বলতো, যদিও খুব কম লোকই তাদের এই শান্ত বিনয়ী প্রতিবেশীর সাথে নামটা মেলাতো। কেসিয়ানা কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল সেই শতকোটিপতি, যার মুখ শহরের বিলবোর্ডগুলোতে দেখা যেত, যার কোম্পানি সেই রাস্তাগুলো তৈরি করেছিল যা তাদের বস্তির পাশ দিয়ে চলে গেছে কিন্তু কখনো বস্তির ভেতরে প্রবেশ করেনি। এটা সত্যি হতে পারে না, অবিশ্বাসের সাথে লকেটটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল আইও। মামাও তার হাত থেকে লকেটটা ছিনিয়ে নিয়ে লণ্ঠনের আলোর কাছে ধরে ছবিটা আবার দেখতে লাগলো। মিলটা ছিল সুস্পষ্ট। একই রকম ধারালো চোয়াল, একই রকম কোটরাগত চোখ, যা শহরের প্রতিটি খবরের কাগজের বিজ্ঞাপনে তাকিয়ে থাকত। যদি এই বৃদ্ধা সত্যিই তার মা হয়, সে ধীরে ধীরে বলল, তাহলে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার জন্য সে এখানে এই জায়গায় এসেছে, এমন এক অচেনা মানুষের মতো মরতে যাকে কেউ চায় না। সকাল হওয়ার আগেই বস্তির সরু গলিগুলোতে কথাটা নিঃশব্দে ছড়িয়ে পড়ল। পোড়া ভুট্টা বিক্রেতা এক ছেলে তার মাকে বলল, তার মা কুয়োর কাছে ভাজা কলা বিক্রেতা মহিলাকে বলল, আর শীঘ্রই বস্তির অর্ধেক লোক জেনে গেল যে প্রতিদিন ভোরবেলায় নিজের দরজার সামনে ঝাড়ু দেওয়া সেই শান্ত বৃদ্ধা হয়তো শহরের কেন্দ্রস্থলের প্রতিটি নির্মাণস্থলে নাম লেখা থাকা সেই শতকোটিপতির সাথে সম্পর্কিত। কেউ কেউ এই ধারণা শুনে হাসল, অন্যরা চুপ হয়ে গেল। বছরের পর বছর ধরে ইউয়া তাদের প্রতি যে ছোট ছোট দয়া দেখিয়েছে তা মনে করতে লাগলো, অথচ একবারও বলেনি সে আসলে কে। মাদুরের উপর ইয়া দুর্বলভাবে নড়ে উঠল, তার চোখ দুটো অবশেষে অর্ধেক খুলল। সে মাদুরের উপর লকেটটা দেখতে পেল এবং কাঁপতে থাকা আঙুলে সেটার দিকে হাত বাড়িয়ে দিল, এমনভাবে বুকে আঁকড়ে ধরল যেন কেউ সেটা চুরি করে নেবে। ওটা ছেড়ে দাও, সে কর্কশ স্বরে বলল। ওই জীবন শেষ হয়ে গেছে, আমার ছেলে আমাকে ভুলে গেছে, আর আমিও বিস্মৃত হওয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। শেষ শব্দটিতে তার গলা কেঁপে উঠল এবং তার মুখের গভীর ভাঁজ বেয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল। ইগো এটা মেনে নিতে পারছিল না। 2 বছর আগেই সে তার নিজের মাকে কবর দিয়েছিল এবং সময়ের আগেই কাউকে হারানোর কষ্টটা কি তা সে জানত। মা ইয়াওয়া, যদি আপনার ছেলেই এই ছবির মানুষটি হয়, তবে সে নিশ্চয়ই জানে যে আপনি বেঁচে আছেন। কোনো মায়েরই এমন একটা ঘরে একা মৃত্যু হওয়া উচিত নয়, যেখানে তার ছেলে এমন এক অগণিত ঘরের প্রাসাদে ঘুমায় যা সে গুণে শেষ করতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। সেই রাতে ইয়াওয়া যখন এক অশান্ত ঘুমে আচ্ছন্ন ছিল, ইগো আর মা ওচুকো চাঁদের আলোয় বাইরে বসে কি করা যায় তা নিয়ে তর্ক করছিল। মা ওচুকোর ভয় হচ্ছিল যে একজন শতকোটিপতির দরজায় হাজির হওয়াটা কেবল অপমানই বয়ে আনবে। খোদ লোকটির কাছে কোনো খবর পৌঁছানোর আগেই প্রহরীরা তাদের পথকুকুরের মতো তাড়িয়ে দেবে। ইগো দ্বিমত পোষণ করল, আমাদের হারানোর কিছু নেই, আমাদের হারানোর কিছুই নেই। সে বলল, সে তো এমনিতেই ধীরে ধীরে মারা যাচ্ছে, তার সাথে এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারত। তার সাথে আর কি খারাপ ঘটতে পারে? উদ্ধৃতি চিহ্ন। কিছু প্রতিবেশী ঝামেলায় না যাওয়ার জন্য সতর্ক করে বলল যে ধনীরা সাধারণত গরিব আত্মীয়দের তাদের জীবনে ফিরিয়ে নেয় না, এবং ফটকের ভেতরের কেউ যা বিশ্বাস করে তার চেয়ে নিরাপত্তারক্ষীদের হাতে তার মার খাওয়ার সম্ভাবনাই বেশি। বুম্মানি নামের এক বাজার ব্যবসায়ী এমনকি ঠেলাগাড়ির বদলে তার সাইকেলটি ধার দেওয়ার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার মন পরিবর্তন করে বিড়বিড় করে বলল যে সে এমন প্রভাবশালী লোকদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না,
যারা একজন সাধারণ মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে এবং টেরও পায় না। সকাল নাগাদ ইয়ার জ্বর আরও বেড়ে গিয়েছিল এবং তার শ্বাসপ্রশ্বাস অগভীর ও অনিয়মিত হয়ে পড়েছিল। স্থানীয় কবিরাজ তোবার নামের এক বৃদ্ধ তাকে দেখতে এসে গম্ভীরভাবে মাথা নাড়লেন। ক্ষুধা এবং বছরের পর বছর কঠিন জীবনযাপনের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। তার সঠিক ওষুধ, সঠিক খাবার প্রয়োজন, যা আমরা তাকে এখানে দিতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। তার কথাগুলো ছোট ঘরটিতে ভারী হয়ে চেপে বসল। এমনকি মামা ওকো, যিনি এই পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিলেন, তিনিও স্বীকার করলেন যে তাদের আর কোনো উপায় নেই। তারা ইয়াওয়াকে তার সবচেয়ে পরিষ্কার চাদরে মুড়ে সাবধানে একটি ঠেলাগাড়িতে রাখল, যা ছিল স্বল্প সময়ের মধ্যে তাদের খুঁজে পাওয়া একমাত্র যানবাহন। ইগো ঠেলছিল আর মামা ওকো পাশে পাশে হাঁটছিলেন, একটা ভাঁজ করা কার্ডবোর্ড দিয়ে ইয়ার মুখে বাতাস করছিলেন। প্রতিবেশীরা তাদের দরজার সামনে থেকে দেখছিল, নিজেদের মধ্যে ফিসফিস করছিল, কেউ কেউ এই অদ্ভুত দৃশ্য দেখে মৃদু হাসছিল। তারা জানত না যে ঠেলাগাড়িতে থাকা এই দুর্বল মহিলাটি হয়তো তাদের শোনা সবচেয়ে ধনী ব্যক্তির মা। শহরের ধনী অংশে পায়ে হেঁটে যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। বস্তির সরু ধুলোমাখা পথগুলো ধীরে ধীরে পাকা রাস্তায় পরিণত হচ্ছিল, তারপর ফুলগাছ আর উঁচু গেট দিয়ে ঘেরা প্রশস্ত রাজপথে। দীর্ঘ পথ ধরে ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে ইগোর হাতে ব্যথা করছিল, কিন্তু সে থামেনি। এমনকি যখন তার জামা ঘামে ভিজে যাচ্ছিল আর বিকেলের উদীয়মান সূর্যের নিচে তার শ্বাস অনিয়মিতভাবে বের হচ্ছিল, তখনও সে থামেনি। যাত্রার মাঝপথে ধার করা ঠেলাগাড়িটির একটি চাকা একটি গর্তে পড়ে বিকট শব্দে ফেটে গেল, যার ফলে ইয়াওয়া বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ল। পিছলে পড়ার ঠিক আগে ইগো তাকে ধরে ফেলল। তার বুক ধরফর করছিল আর পথচারীরা তাকিয়ে থাকার জন্য থেমে যাচ্ছিল। কাছেই এক তরুণ মেকানিক সামান্য টাকার বিনিময়ে চাকাটা তার আর দড়ি দিয়ে বেঁধে দেওয়ার প্রস্তাব দিল। আর ইগোর পকেটে প্রায় কিছুই না থাকলেও সে বিনা দ্বিধায় পয়সাগুলো দিয়ে